আজ কিন্তু আপনাদের জন্য এই এপিসোডে একটা নয়, থাকছে দুটো গায়ে কাটা দেয়া সত্যি ঘটনা। এই দুটো ঘটনা তো আপনারা শুনবেনই, কিন্তু তার আগে কালকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে গেছে, অর্থাৎ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার যে বিমানটি ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে, সেই বিষয়টা নিয়ে আমি দু চারটে খুবই অদ্ভুত ঘটনা আপনাদেরকে বলবো, যেটা হয়তো আপনারাও ইতিমধ্যে কেউ শুনেছেন। এবং এই বিষয়টা নিয়ে আমি যখন শুনলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যে এরকম একটা দুর্ভাগ্যজনক প্লেন ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে, আমি তখন বিষয়টা নিয়ে একটুখানি পড়াশুনো করা শুরু করলাম। এবং যে বিষয়গুলো আমার চোখে পড়লো বা যে বিষয়গুলোকে আমি বুঝতে পারলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের এই পুরো এপিসোডটা শুনুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করছেন এবং আনন্দে থাকার চেষ্টা করছেন, কারণ চারিদিকে অনেক রকমের খারাপ খারাপ ঘটনা ঘটছে। যারা এই ঘটনার শিকার হচ্ছেন তারা তো খারাপ আছেনই, আর যারা এই ঘটনাগুলো শুনছেন তাদেরও কিন্তু মনে মাথায় একটা বিশাল যে চাপ পড়ছে সেটা আমি বুঝতেই পারছি। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে একটা খুব উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, যে যেখানেই আছি। তো প্রত্যেকেরই উচিত আমাদের নিজেকে যতটা সম্ভব ভালো রাখা, যতটা সম্ভব সেফ রাখা। তো সেই জন্যই আমাদের আজকের এই এপিসোড। আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা নিয়ে প্রথমে কিছু কথা বলবো, সেটা হচ্ছে গুজরাটের এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ফ্লাইটের হঠাৎ করেই এভাবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়া। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আপনারা ইতিমধ্যে নিউজ চ্যানেলে শুনেছেন। কিন্তু এই যে এতগুলো মানুষ একটা জায়গায় হঠাৎ করে মারা গেল, যারা একটা গন্তব্যের দিকে যাচ্ছিল, তাদের লন্ডন যাওয়ার কথা ছিল, তাদের এতগুলো প্যাসেঞ্জার ছিল, তারা কেউ বাড়ি যাচ্ছিল, কেউ ফ্যামিলি নিয়ে কোথাও কোনো কাজের জন্য যাচ্ছিল, কেউ হয়তো নিজের বাড়ি ফিরছিল। এই এতগুলো মানুষ একটা জায়গায় এভাবে যে মারা গেল, এতগুলো মানুষের প্রাণ চলে গেল, সেটা তো একটা কোনো ছোটোখাটো বিষয় হতে পারে না। আর এই মানুষগুলো কেউ অসুস্থ ছিল বা এদের কিন্তু মৃত্যুর কোনো কারণও ছিল না সে অর্থে, কারণ কোনো এরা প্রত্যেকেই জোয়ান মানুষ ছিল, তাদের গন্তব্য ছিল অন্য জায়গায়। কিন্তু সেই সমস্ত অধরা রেখেই মানুষগুলো হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, তারা খুশি খুশি ফ্লাইটে উঠলো। আমরা সকলেই গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইট নিয়ে থাকি, তো আমাদের চোখে মুখে অনেক আশা থাকে, অনেক মাথার মধ্যে কাজের ব্যাপার থাকে, সমস্ত কিছু নিয়েই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করি। কিন্তু এইরকম একটা ঘটনা যাদের সাথে ঘটে যায় এবং যাদের প্রিয়জনের সাথে ঘটে যায়, তাদের কি অবস্থা হয় বলুন তো। এবং আমি যারা মারা গেছেন এবং তাদের পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা জানাই, কিন্তু আমি জানি যে যারা নিজের একান্ত নিজের মানুষদেরকে, আপনজনকে যারা হারিয়েছেন, তাদের পক্ষে কোনো কথা বলি তাদেরকে কিন্তু সমবেদনা জানানো যায় না। কারণ আমি নিজেও আমার পার্সোনাল লাইফে আমার বাবাকে হারিয়েছি। তো আমি জানি যে এইরকম মানুষ যখন খুব নিজের কাউকে, আপনজন কাউকে হারিয়ে ফেলে, তখন কিন্তু কোনো ভাষা দিয়েই সেটাকে সেই সমবেদনাটা জানানো সম্ভবপর হয় না। তবুও আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং তাদের পরিবারকে প্রতি আমার প্রার্থনা যে ঈশ্বর যেন তাদেরকে অনেক অনেক ক্ষমতা দেন, অনেক অনেক সহ্য শক্তি দেন। এটুকুই বলার ছিল। এবার আমি যে বিষয়টা এই ঘটনাটা সম্পর্কে বলতে চাই, সেটা হলো, আপনারা অনেকেই আমাদের চ্যানেলের ঘটনা শোনেন। আমি এটা কেন বলছি সেটাও আমি আপনাদের বলি। সেটা হচ্ছে, অনেকে তো আপনারা আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, তো বেশি নয়, হয়তো 2-3টে এরকম কমেন্ট আসে মাঝে মধ্যে, যে তারা না অনেকে বলে যে এই ভাগ্য বলে কিছু হয় না, তারপরে এরকম অদৃষ্ট বলে কিছুই হয় না, ভূত বলে কিছু হয় না, এরকম অনেকেই কমেন্ট করেন। এবং দেখুন, আমি প্রত্যেকের কমেন্টকে কিন্তু প্রত্যেকের ভাবনা চিন্তা বলুন এবং তারা তাদের ভাবনা চিন্তা থেকে যে কমেন্টসগুলো করেন, আমি সব কমেন্টসকেই কিন্তু একটা সম্মান জানাই। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এতগুলো মানুষ, তারা এই ঘটনা ঘটার আগের মুহূর্ত অবধিও জানতেন না যে এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত বা এটাই তাদের জীবনের শেষ ফ্লাইট। কেউ যিনি পাইলটও ছিলেন, যারা ক্রু ছিলেন, তারাও জানতেন না। তো কেউ নিজের বাড়িতে হয়তো ফ্লাইট ওঠার আগের মুহূর্তে ফোন করেছে, কেউ ফ্লাইট ওঠার আগের মুহূর্তে নিজেদের ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। এরকম ঘটনা তো আমরা ঘটেছে। এবার দেখুন, এই ফ্লাইটেই এক ভদ্রমহিলার যাওয়ার কথা ছিল। তিনি যথারীতি লন্ডনের ফ্লাইট ধরবেন বলে নির্দিষ্ট সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন। এবার বিষয়টা যেটা হলো, যে উনি আহমেদাবাদের যে ট্রাফিক, সেই ট্রাফিকে এমনই ফেসে গেলেন যে তিনি এয়ারপোর্টে পৌঁছতেই পারলেন না।
এটা কিন্তু আমি এই যে ফ্লাইটে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা ক্র্যাশ করেছে, আমি কিন্তু সেই ঘটনার কথাই বলছি। তো সেই ভদ্রমহিলা ট্রাফিকে এতটাই ফেঁসে যান যে তার ফ্লাইট উড়ে বেরিয়ে চলে যায়, কিন্তু তিনি এয়ারপোর্টে তখন অবধি পৌঁছতেই পারেন না। এবং আলটিমেটলি উনি যখন এয়ারপোর্টের কাছে আসেন, তখন উনি দেখছেন যে এয়ারপোর্টের সামনে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা যখন উনি শোনেন যে যেই ফ্লাইটটা উনি মিস করে গেলেন, ওনার একটু আগের মুহূর্ত অবধি ওনার মন খারাপ করছিল যে আমার লন্ডনের ফ্লাইট মিস হয়ে গেল, আমি ট্রাফিকে আটকে ছিলাম বলে। মানে ভাবুন, ভাগ্য কাকে বলে, আর ভগবান হয়তো তার মৃত্যু এইভাবে লিখে রাখেননি, সেই জন্যই হয়তো সে এমনই ট্রাফিকে ফেঁসে যায়, তার লেট হয় এবং তার ফ্লাইটটা কিন্তু তিনি মিস করে যান। এবং ভাবুন, তিনি এই ফ্লাইটটা মিস করেছিলেন বলেই কিন্তু আজ উনি বেঁচে আছেন। সত্যি বিষয়টা কিন্তু ভীষণ রকমভাবে অদ্ভুত, তাই না? আরও একটা যেটা ঘটনা আমি শুনলাম বা যেটা আমি পড়লাম, তো সেটা হচ্ছে এক ব্যক্তি যার নাম সাবজি ভাই তিম্বাদিয়া। তো সেই সাবজি ভাই তিম্বাদিয়া, ওনার কিন্তু এই ফ্লাইটটা, যে ড্রিমলাইনার ফ্লাইটে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা ক্র্যাশ করেছে, এই ফ্লাইটে কিন্তু টিকিট ছিল। ওনার হঠাৎ করে কিছুদিন আগে মনে হয় যে আমি এই ডেটে ট্রাভেল করব না, আমি মানডে ট্রাভেল করব। তো এই বলে উনি লন্ডনে, ওনার ছেলে থাকে, তো উনি ওনার ছেলেকে ফোন করে বলে যে তুই আমার টিকিটটা সোমবার করে দে। তো ছেলে সোমবার করে দিয়েছে। এইবারে এই ভদ্রলোক যখন শুনলেন যে উনি যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল এবং যে ফ্লাইটটা উনি জাস্ট কয়েকদিন আগেই সেটাকে রিশিডিউল করিয়ে সোমবার উনি ওনার টিকিটটাকে চেঞ্জ করিয়েছেন, সেই ফ্লাইটটাই এভাবে ক্র্যাশ করে গেছে এবং একজন বাদে বাকি সকলে মারা গেছে। ভাবুন, যারা কমেন্ট করেন যে এরকম কিছু হয়, ইভেন আমি এরকমও কমেন্ট পেয়েছি যে তারা ভগবানেও বিশ্বাস করে না, ভূতে তো বিশ্বাস করেই না। তাহলে ভাবুন তো, যে এই যে বিষয়গুলো এই মানুষগুলোর সাথে যে ঘটলো, এতগুলো মানুষ মারা গেল, আবার এই দুটো মানুষ এইরকমভাবে তাদের ওই ফ্লাইটেই জার্নি করার কথা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে তারা ওই ফ্লাইটটা ধরেনি বা ধরতে পারেনি, তাদের জীবনটা কিভাবে বেঁচে গেল বলুন তো? আমি জানি আজকে টেকনোলজির দুনিয়া, অনেকে সবাই প্রায় র্যাশনাল থিঙ্কিং করে, কিন্তু এগুলোও তো আমাদের এই পৃথিবীতেই এক্সিস্ট করছে, তাই না? আবার সেই মানুষটার কথা ভাবুন, যেই মানুষটা এই এত বড় একটা দুর্ঘটনায় এতগুলো মানুষ মারা গেল, শুধুমাত্র ভারতীয় নাগরিক মারা গেছে তা তো নয়, ব্রিটিশ নাগরিক মারা গেছে, একজন কানাডিয়ান নাগরিক মারা গেছে, তারাও তো মারা গেছে। এবার তার মধ্যে থেকে আবার একজন ব্যক্তি খুব অদ্ভুতভাবে বেঁচে গেছেন। তিনি অবশ্যই চোট পেয়েছেন, কিন্তু তিনি মানে একটা ফুটেজে দেখা যাচ্ছে তিনি হেঁটে রীতিমতো মানে বেরিয়ে আসছেন। ভাবুন তো, মানে ভাগ্য যদি না থাকে, ওপরওয়ালার যদি আশীর্বাদ না থাকে, বা আমি যেটাই বলি না কেন, সে একটা শক্তি যদি না থাকে, সে একটা শক্তি দিয়েই তো দ্বারাই তো ওনারা, এই মানুষগুলো বেঁচে গেছে। আবার দেখুন, এতগুলো মানুষ, যে জায়গাটা, যে হস্টেলটার উপরে ভেঙে পড়েছে বিমান, সেখানেরও যা আমি শুনলাম যে 5 থেকে 6 জন স্টুডেন্ট ডাক্তার তারা মারা গেছেন। তো ভাবুন তো, তাদের তো মারা যাওয়ার কথা ছিল না। সেই তরুণ ডাক্তার যারা ছিলেন, তাদের চোখে কত স্বপ্ন ছিল, তাদের বাবা মায়েদের তাদের নিয়ে কত আশা ছিল। ভাবুন তো, সেই প্রাণগুলো পর্যন্ত কি খারাপভাবে চলে গেল। তারা আগের মুহূর্তেও জানতো না যে তারা যে হস্টেলে রয়েছে, যেখানে রয়েছে, সেখান থেকে আকাশ থেকে একটা বিমান এসে ভেঙে তাদের জীবনটা নিয়ে চলে যাবে। সত্যি কি কেউ ভাবতে পেরেছিল? কেউই ভাবতে পারেনি। কারোর পক্ষে এরকম ভাবা সম্ভবই নয়। এবার ভাবুন, সেই জায়গাটার অরা কী হতে পারে, যে জায়গাটায় এই দুর্ঘটনাটা ঘটেছে। এতগুলো মানুষের প্রাণ চলে গেছে এবং প্রতিটাই কিন্তু অপঘাতে, কারণ তাদের কারোরই মৃত্যুর কোনো কারণ ছিল, মৃত্যু হওয়ার কথাই ছিল না, তবু মৃত্যু হাতছানি দিয়েছিল এবং তারা কিন্তু মারা গেছে। তো আমি ভাবছি যে সেই জায়গাটার অরাটা কীরকম হবে। এবং এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু এই ধরনের অরা বা এই ধরনের বিষয়গুলোকে না খুব উপলব্ধি করতে পারে। তো সেরকম কোনো মানুষ যদি ওখানে যায়, আমার মনে হয় ডেফিনেটলি তারা সেই জিনিসগুলোকে ফিল করতে পারবে। এতগুলো মানুষের হাহাকার, এতগুলো মানুষের মৃত্যু, তাদের অতৃপ্ত আত্মা, এগুলো হয়তো যারা বুঝতে পারে তারা হয়তো সত্যি সেখানে গেলে এখন ফিল করতে পারবে। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এত ফাস্ট ঘটনাটা ঘটেছে যে যারা পাইলট ছিলেন তারাও কিছুই করে উঠতে পারেননি, এতগুলো মানুষ মারা গেছে। সত্যি সত্যি খুব দুঃখের ঘটনা। যাই হোক, আমার এই অবজারভেশনগুলো ছিল। আমার মনে হয় হলো যে আমি যেহেতু এই চ্যানেলে ভূত ভগবান দু ধরনের ঘটনাই বলি, তো এই ঘটনাটা একটু আপনাদের সামনে এক্সপ্লেন করি। যে যারা বিশ্বাস করেন না, সেটা তাদের অবশ্যই ব্যক্তিগত বিষয়, আমি সেটা নিয়ে কিছু বলছি না, কিন্তু এগুলো কিন্তু সত্যি হয়, না হলে হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে না।
আর এই যে কিছু মানুষ, দুজন তিনজন, এখন অবধি আমরা 3টে মানুষের এরকম কথা জানতে পেরেছি, হয়তো আগামী দিনে আরও এরকম মানুষ হয়তো আমরা জানতে পারবো, এরকম নিউজ হয়তো আসবে যে তারাও হয়তো কেউ কোনোভাবে ফ্লাইটটা মিস করেছিল, বা কেউ হয়তো টিকিট কাটতে গিয়ে হয়তো সে টিকিট পায়নি, বা সে এরকম রিশিডিউল করেছিল ডেট, কোনো না কোনোভাবে তাদের প্রাণটা কিন্তু বেঁচে গেছে। আর সব থেকে বড় মিরাকেল হচ্ছে যে দুর্ঘটনা ঘটার পরেও সেই মানুষটা বেঁচে গেছে, মানে এইটা কিন্তু আরও অদ্ভুত বিষয়, তাই না? মানে তার মৃত্যু কিন্তু সেই সময় ছিল না, সেই জন্য সেই মানুষটা কিন্তু ঠিক বেঁচে গেছে, যেভাবেই হোক সে বেঁচে তো গেছে। এবং সে যে খুব মানে সিরিয়াসলি ইনজিওর হয়েছে তাও কিন্তু না, কারণ মানে আমি যেটা ভিডিও ফুটেজে দেখলাম, তিনি নিজে হেঁটে ওই জায়গা থেকে আসছিলেন এবং তারপরে তাকে কেউ অ্যাম্বুলেন্সে তোলে। তো বুঝতেই পারছেন, তো মানুষের জীবনটা সত্যি খুব আনসার্টেন, খুব ছোট্ট জীবন। মানুষের উচিত সেই ছোট্ট জীবনে ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো ভাবনা চিন্তা করা, নিজের মতো করে ভালো থাকা, এটুকুই। যাই হোক, এবার চলে যাচ্ছি সরাসরি আজকের প্রথম ঘটনায়। তো আজকের প্রথম যে ঘটনাটা আপনারা এই এপিসোডে শুনবেন, সেই ঘটনাটা আমাকে বহরমপুর থেকে শতাব্দী আমাদেরকে লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলছি। ও জানিয়েছে ও আমাদের চ্যানেলের ঘটনা কিছুদিন ধরে শোনা শুরু করেছে, তো ভালো লাগে, এবং ও সেই জন্য ওর জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করেছে। তো শতাব্দী এখন বহরমপুরে থাকলেও ওরা কিন্তু আগে আসামে থাকতো, এবং আসামেও ক্লাস 12 অবধি থাকে। তারপরে ও যখন কলেজে ভর্তি হয় তখন ও বহরমপুরে চলে আসে। এবারে ও যখন আসামে ছিল সেই সময় যখন ও ক্লাস 10-এ পড়ে, তখন একজন অঙ্কের টিচারের কাছে ও অ্যাডমিশন নেয়। ও যেহেতু সামনে পরীক্ষা, তো অঙ্কটা ওর একটু দুর্বল ছিল, তো সেই জন্য ও ভাবলো যে একজন টিচারের কাছে আমি এক্সট্রা করে অঙ্কটা করি, তাহলে আমার একটু বেটার হবে। তো সেই জন্য আসামেই একজন টিচারের কাছেও ভর্তি হয়, এবং সেই স্যারের কাছে শুধু অঙ্ক করতো। তো ওই স্যারের কাছে ও যখন যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল, ফেব্রুয়ারি মাস, হালকা হালকা ঠান্ডা। তো যখন প্রথম দিন ওই স্যারের বাড়িতে পড়তে যায়, গিয়ে দেখে যে স্যার মোটামুটি ঠান্ডার সময় যা হয় আর কি, উনি একটা সোয়েটার পরেছেন, একটা টুপি পরেছেন, পুরো একদম মাথা কান ঢাকা একটা টুপি, তো অঙ্ক করাচ্ছেন। স্যার ভীষণ কড়া, মানে এতটাই কড়া টিচার উনি যে ওনার যে স্টুডেন্ট ছিল তারা মানে পড়াশুনোর বাইরে অন্য কোনো একটা এক্সট্রা কথা বলার সাহস পেত না। এবং ও গিয়ে তাই দেখে যে উনি অ্যাজ আ টিচার ভীষণ ভালো, কিন্তু এমনিতে প্রচণ্ড কড়া। এবারে ও অঙ্ক করে খুব ভালো, স্যার ভালো মতো বুঝতেও পারছে, সব কিছু ঠিকঠাক চলছে। এবং এইরকম করে ফেব্রুয়ারি মার্চ কেটে যায়, কেটে এপ্রিল চলে আসে। এবার বুঝতেই পারছেন এপ্রিল মাস মানে যথেষ্ট গরম। এবার এপ্রিল মাসের গরমে তো আর কেউ সোয়েটার টুপি পরে থাকবে না। তো ওরা যখন স্যারের কাছে অঙ্ক করতে যেত, ও এবং ওর ব্যাচে আরও যে 4-5 জন থাকতো, তো ওরা দেখতো যে স্যার মানে সোয়েটারটা পরেনি, কিন্তু স্যার রোজ যখনই ওরা পড়তে আসে মাথায় টুপি পরে থাকে, মানে একদম সেই উলের মাথা ঢাকা কান ঢাকা বাদর টুপি টাইপের পরে থাকে। এবার ওরা না মানে স্যারকে ভয় পেত যে স্যারকে সামনাসামনি জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই, তো সেজন্য স্যারকে সামনাসামনি ওরা জিজ্ঞেস করতে পারতো না। কিন্তু সবাই ব্যাচে ঢোকার আগে বেরোনোর আগে বলতো স্যারের কি গরম লাগে না, এই গরমের মধ্যে স্যার এরকম মাথায় টুপি পরে কেন আছে। এবার ওই যে বললাম ভীষণ কড়া, জিজ্ঞেস করবে, তো সেরকম কোনো উপায় নেই। তো একবার কি হয়েছে, ওরা সেরকম অঙ্ক করছে, তো একটা ছেলে কি করেছে স্যারকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনি এরকম গরমের সময় এরকম টুপি পরে আছেন কেন। স্যার বলছে যে আমাকে পরে থাকতে হয়, তাই আমি পরে আছি, তোমরা অঙ্ক করো। মানে স্যার আর সেভাবে উত্তর দেয়নি। এবার এই যে স্যার উত্তর দিলেন না, তো এতে কিন্তু শতাব্দীর ইন্টারেস্টটা আরও বেড়ে যায়, এবং ও মনে মনে চিন্তা করতে থাকে কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, নাহলে স্যার কেন টুপি পরে আছে। এবার এই করতে করতে মে জুন মাস চলে এসছে, প্রচণ্ড গরম, মানে পুরো ভ্যাপসা গরম। এবার এই ভ্যাপসা গরমে যদি তখনও কেউ কন্টিনিউয়াস টুপি পরে থাকে, মানে দুপুরে কি সকালে কি বিকেলে, এটা কোয়াইট আনকমন, তাই না? এটা তো কেউ পরে থাকতে পারে না, ওরকম একটা উলের টুপি গরম জিনিস ওভাবে কে কেন পরে থাকবে। তো একদিন কি হয়েছে, সেদিনকে ওদের এক্সট্রা ক্লাস ছিল, তো এক্সট্রা ক্লাসে শতাব্দী আরও 2-3 জন মাত্র গেছিল। তো সেদিন মানে মোটামুটি ফাঁকা ফাঁকা,
আর যে কটা অঙ্ক স্যার দিয়েছে অঙ্কগুলো ওরা সুন্দর করে দিয়েছে, তো স্যারেরও মুড খুব ভালো ছিল। এবার শতাব্দী ঠিক করে যে স্যারের যখন মুডটা খুব ভালো আছে, তো আজকে একবার স্যারকে জিজ্ঞেস করবো, মানে অনেক মনে মনে জোর নিয়ে ও ভাবলো যে স্যারকে আজকে জিজ্ঞেস করবো যে স্যার আপনি কেন মাথায় টুপি পরে থাকেন। তো এবার ও কি করেছে, মোটামুটি যখন ক্লাস টাস হয়ে গেছে তখন স্যারকে বলছে স্যার একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কিছু মনে করবেন না তো? তো স্যার বলছে না বলো, কি বলবে বলো। তখন ও বলছে যে স্যার এটা আমি পড়াশুনো সম্পর্কিত কিছু বলছি না, একটু অন্য সম্পর্কিত কথা। তো স্যার একটু ইতস্তত বোধ করলেন, তো তাও বলেছে যে ঠিক আছে বলো কি বলবে। তখন শতাব্দী বলছে যে স্যার মানে আমি আপনার কাছে যবে থেকে পড়তে এসেছি তখন থেকে দেখছি আপনি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মাথায় এরকম একটা মোটা উলের টুপি পরে থাকেন, স্যার আপনার কষ্ট হয় না? আপনাকে দেখে মাঝে মধ্যে মনে হয় আপনারও গরম লাগছে, মানে আমাদের তো এই গরমে হাঁসফাঁস অবস্থা, তা আপনি এরকম ভরা গরমে টুপি পরে থাকেন, আপনার তো নিশ্চয়ই কষ্ট হয়। ও কথাটাকে না একটু অন্যভাবে বলেছে। তো তখন স্যার বলছেন যে হ্যাঁ আমারও কষ্ট হয়, কিন্তু সেটা আগে হতো, এখন অতটা আর কোনো কষ্ট হয় না, আমি এটা ছোটবেলা থেকে করে আসছি। মানে ওনার যখন 13 বছর বয়স, সেই 13 বছর বয়স থেকে স্যার নাকি মানে স্নানের সময়টুকু ছাড়া উনি সকাল থেকে রাত অবধি টুপি পরে থাকেন। ইভেন উনি যখন রাতে ঘুমোতে যান তখনও উনি মাথায় টুপিটা পরে থাকেন। এবার এই কথাটা যখন সবাই শোনে খুব অবাক হয়ে যায় যে এ আবার কিরকম, একটা মানুষ সারা দিন রাত কেন টুপি পরে থাকবে, কি এমন ব্যাপার থাকতে পারে, একটা মানুষের এতটাও ঠান্ডা লাগতে পারে না যে সে এতক্ষণ টুপি পরে থাকবে। তো ও বলছে যে স্যার যদি কিছু মনে না করেন কারণটা বলবেন, কেন আপনি এভাবে টুপি পরে থাকেন, আপনার কি কোনো মানে অসুস্থতা বা এরকম কোনো কারণের জন্য কি আপনি টুপিটা পরেন? তো তখন স্যার বলছেন সে এক বিশাল কাহিনী, পরে কোনো সময় তোমাদেরকে বলবো। এবার শতাব্দীর বহুদিন থেকে এটা জানার ইচ্ছে ছিল যে স্যার কেন মানে এরকম সবসময় টুপি পরে থাকে। তো ও তো তখন নাছোড়বান্দা, ও বলছে না স্যার আপনি আজকেই বলুন, একটু বলুন না আমি একটু শুনি। তো তখন স্যার বলছেন ওসব শুনে কি করবে বলো। তখন বলছে না স্যার না স্যার বলুন বলুন বলুন। তো তখন স্যার বলছেন যে অদ্ভুত বিষয় হচ্ছে আসামে আপনারা হয়তো শুনে থাকবেন যে একটা সময় এই ধরনের ভয়ঙ্কর মানে জাদুবিদ্যার জন্য কিন্তু একসময় আসাম ভীষণ বিখ্যাত ছিল, এবং আসামের কিছু জায়গার মানুষ, কিছু মানে বিশেষ জায়গার বিশেষ বিশেষ কিছু জায়গার মানুষ কিন্তু মানে এই ধরনের জাদু চর্চা ঘরে ঘরে করত। এবার এই যে স্যার, সেই স্যারের যিনি বাবা ছিলেন তিনি এই ধরনের কোনো জাদু চর্চা করা শুরু করেছিলেন। এবার এই স্যারের যে বাবা ছিলেন তিনি যে শুধু শুধু এই জাদুটা করা শুরু করেছিলেন তা কিন্তু নয়। উনি যেটা জানান যে একটা সময় মানে ওনার বাবার খুব মানে একটা ভালো ব্যবসা ছিল, সেই ব্যবসাটা খুব ভালো চলছিল, আয় উন্নতি ভালো হচ্ছিল। তো হঠাৎ করেই ওনাদের পরিবারের কিছু লোকজন হঠাৎ করেই খুব চক্ষুশূল হয়ে যায় ব্যাপারটা দেখে যে এত টাকা পয়সা হচ্ছে এত কিছু। তো এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওর বাবার ব্যবসা আস্তে আস্তে মানে নিচের দিকে নামতে শুরু করলো, আয় কমতে লাগলো, লাভের পরিমাণও কমলো। এরকম করে দিনে দিনে যত দিন যাচ্ছে দেখছে ব্যবসায় কিছু উন্নতি তো হচ্ছে, এর উল্টো অবনতি হচ্ছে কোনো কারণ ছাড়া। মানে যে কাজগুলো হয়তো উনি বহুদিন থেকে পেয়ে আসছে সেই কাজগুলো হচ্ছে না, সে কাজগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তো তখন ওনার বাবা এরকমই একজন আসামে যিনি জাদু চর্চা করতেন তার কাছে যায়। এবার তার কাছে যখন গেছে তো সে তো সমস্ত ডেকে ডেকে বলছে যে তোমার আত্মীয়রাই কিন্তু তোমার ক্ষতি করেছে, এবং শুধু ক্ষতি করেছে তা নয় ক্ষতি করে চলেছে, তুমি কিন্তু এভাবে ব্যবসায় উন্নতি করতে পারবে না। এবার যেটা ব্যাপার হলো উনি তখন তার জন্য কিছু তাবিজ কবজ নিলেন ওই যিনি ছিলেন তার থেকে, উনি জাদু করতেন। তো সেই তাবিজ কবজ নিয়ে দেখা গেল ওনার কিন্তু যে অবনতিগুলো হচ্ছিল ব্যবসায় সেটা আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবার দেখুন যারা ক্ষতি করে, যারা ক্ষতি চায়, যারা অন্যের ক্ষতি করে তারাও কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখে যে অন্য মানুষের অন্যরা কি করছে। এবার তারা যখন দেখেছিল যে এই ব্যক্তিটি তার অবনতি হচ্ছে, কাজকর্ম ভালো চলছে না, তখন তারা কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। এবার
যখন দেখছে যে না, তার আবার ব্যবসায় উন্নতি হচ্ছে, আবার সে ফুলে ফেঁপে উঠছে, তখন কিন্তু তার আর কি তাদের আর কি আবার চক্ষুশূল হয়ে যায় যে কী ব্যাপার, আমরা তো এর ক্ষতি করলাম, এর ক্ষতি করার পরে এ ঠিক হচ্ছে না কেন। এবার দেখবেন কিছু কিছু অসাধু মানুষ আছে যারা না, মানে বড় মানুষদের সাথে হয়তো কখনো পেরে ওঠে না, প্রাপ্তবয়স্কদের সাথে পেরে ওঠে না, তারা কিন্তু তখন সফট টার্গেট করে ছোট বাচ্চাদের। ঠিক এই ব্যাপারটা কিন্তু এই স্যারের সাথে ঘটলো। তখন স্যার খুব ছোট ছিলেন, তো দেখছে যে এই ভদ্রলোককে আমরা মানে আত্মীয় হয়, তো তাকে আমরা বাগে আনতে পারছি না, তো কি হয়েছে, ছেলেটাকে আমরা ক্ষতি করি, এরকম একটা কিছু চিন্তাভাবনা তাদের মনে মাথায় আসে। এবার এই স্যারের যিনি বাবা ছিলেন, তিনি ভেবেছিলেন যে আত্মীয়রা হয়তো হিংসে পাচ্ছে তার উন্নতি দেখে, সেই জন্য ক্ষতি করেছে। কিন্তু তিনি কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি যে তার ক্ষতি না করতে পেরে তার সন্তানের ক্ষতিও হতে পারে বা কেউ করতে পারে, সেটা উনি স্বপ্নে ভাবেননি। এবারে যে আত্মীয়রা এই কাজটা করেছিল তাদের বাড়ি কিন্তু ওনার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। তো এরা কি করেছে, ওই আত্মীয়রা একদিন, এই বাচ্চা ছেলে ছিল তখন স্যার, তো শতাব্দী স্যারকে বাড়িতে ডেকেছে। তো বাচ্চা ছেলে সে গেছে, তাকে খুব করে সুন্দর করে থালা ভর্তি করে খাবার দিয়েছে, সেও খেয়েছে। এবার সে যখন খেয়ে বাড়িতে এসেছে, তো বাড়িতে এসে তাকে তার মা খেতে দিয়েছে যথারীতি, তো সে খেতে পারছে না, বলছে আমি ওই ঘর থেকে খেয়ে এসেছি। এবার এই বিষয়টায় ওনার বাবা মায়ের একটু সন্দেহ হয় যে এরা ক্ষতি করেছিল। এবার দেখুন, এই বড়দের যে ঝামেলা, সেটা কিন্তু ওনারা চাননি কখনো বাচ্চাদের মধ্যে আসুক। তো সেই জন্যই স্যারের বাবা মা কখনোই কিন্তু স্যারকে বলেনি যে তুমি ওদের বাড়ি যাবে না। এবার সন্দেহ হয় দুজনের, কিন্তু তারপরে ভাবে যে ঠিক আছে, বাচ্চা মানুষ খেয়ে এসছে, কি আর হবে, খাবে না, এই বেলাটা খেলো না, পরের বেলা খাবে। এবার দেখা যাচ্ছে ওই যে তার খাওয়াটা বাড়িতে বন্ধ হলো, সেই ছেলে কোনোভাবেই আর খেতে চাইছে না। মানে দুপুরবেলায় খেয়ে এসেছে, অবভিয়াসলি বাচ্চা মানুষ সারাদিন দৌড়োদৌড়ি খেলাধুলো করেছে, রাতে তার খিদে পাওয়ার কথা, খিদে পায়নি। এরকম করে আস্তে আস্তে তার না খাওয়াটা খুব কমে গেল প্রথম দিকে। এইভাবে কিছুদিন চললো। তারপরে হঠাৎই যখনই রাত হতো স্যারের নাকি জ্বর আসতো। জ্বর আসছে, জ্বর চলে যাচ্ছে, সকালবেলা আবার রাতের বেলা জ্বর আসছে, আবার সকালে জ্বর চলে যাচ্ছে। তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার একটা ওষুধ দিল, বলল ঠিক হয়ে যাবে। জ্বর ঠিকও হয়ে গেল। আবার কিছুদিন পরে সেই জ্বর ফিরে এলো। রাতের বেলা করে জ্বর আসতো আর দিনের বেলা করে জ্বর ছেড়ে যেত। আর এই যে স্যার ছিলেন, উনি কিন্তু ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী ছিলেন। উনি ভীষণ ভালো ছিলেন পড়াশোনায়। এবার বুঝতেই পারছেন, একটা বাচ্চার যদি শরীর ঠিক না থাকে, তার স্যার পড়াশোনার দিকেও তার একটা বিশাল প্রভাব পড়বে খুব স্বাভাবিকভাবে। বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু সেটাই হলো। শারীরিক দিক থেকে মানে শারীরিকভাবে একটা প্রভাব পড়া শুরু হলো। এইবারে ওনার বাবা মায়ের কিন্তু আস্তে আস্তে সন্দেহ হতে থাকে যে ডাক্তার দেখানো হচ্ছে, কোনো সমস্যা নেই, তারপরেও তাদের বাচ্চা সুস্থ কেন হচ্ছে না। তো এরকম করে আরও 1-2 বছর কেটে যায়। ভাবছে যে বাচ্চাটা হয়তো ভুগছে এরকম কিছু। কিন্তু তারপরে ওনার মনে আসে যে একবার ওই যে আর কি এরকম জাদুবিদ্যা জানে, তো তার কাছে একবার যাইতো। তো তার কাছে যখন যায় ছেলেকে নিয়ে, সে তখন দেখে টেকে বলে যে আপনি তো আমার কাছে এসেছিলেন আপনার ব্যবসার উন্নতি হচ্ছিল না সেই জন্য, কিন্তু আপনার ছেলে যে মাঝে মধ্যে খায় না, মাঝে মধ্যে এরকম জ্বর আসে, আপনি এর মধ্যে আমার কাছে একবার ছেলেটাকে আনতে পারলেন না। তো তখন বলছে কেন? তখন বলছে যে যে আপনার ব্যবসার জন্য ক্ষতি করেছিল, সে তো আপনার ছেলেরও ক্ষতি করেছে এবং করে যাচ্ছে। তো তখন উনি সমস্তটা দেখে টেকে বলছে যে আপনার ছেলের উপরে যে পরিমাণ ক্ষতি করেছে, ওর কিন্তু সেই পরিমাণ প্রভাব পড়েনি। যদি যেরকম ক্ষতি ওরা আপনার ছেলের করার চেষ্টা করেছে, সেটা যদি সত্যি সত্যি তার প্রভাবটা পুরোপুরি পড়তো, তাহলে হয়তো আপনার ছেলের এতদিনে বিশাল কোনো ক্ষতি হয়ে যেত, অথবা মানে আরও খারাপ কিছু হয়তো হয়ে যেতে পারত। এবার এই কথাগুলো শুনে ওনারা না মানে পুরো আকাশ থেকে পড়ছে, মানে স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের আত্মীয়রা ঈর্ষান্বিত হয়ে ওনার ক্ষতি না করতে পেরে, ওনাকে ব্যবসায় মার দিতে না পেরে ছেলেটার ক্ষতি করবে। তো ওনার বাবা বলছে কি বলছেন আপনি, আমরা তো কোনোদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কারোকে ঠকাইনি, তাহলে এরকম কেন হলো? তো তখন উনি বলছেন যে দেখুন, যা হবার হয়ে গেছে, এবার আপনার ছেলেটা কিন্তু বাঁচাতে হবে। তো তখন ওকে একটা বললো যজ্ঞ করতে, তো সেই যজ্ঞে ছেলেটাকে বসানো হলো স্যারকে আর কি। তো সেই সমস্ত সমস্ত কিছু করে তখন বলছে যে ওর শরীরের মধ্যে যে যে জিনিসগুলো ওরা ঢুকিয়ে দিয়েছে, মানে সেটা খাবারের মধ্যে হোক বা যেভাবে আর কি হোক, ঢুকে গেছে। এবং সেটা ঢুকে গিয়ে
মানে ওই যে বলে না যে একটা ভগবানের একটা আশীর্বাদ সবার মাথার উপরেই থাকে, তো সেই আশীর্বাদটা স্যারের মাথার উপরে ছিল বলে ওনার কিন্তু খুব বড়সড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু মাঝে মধ্যেই শরীর খারাপ হতো, পড়াশুনোয় সেই জন্য অনেক বাধা বিপত্তি আসছিল, ঠিকমতো খেত না, খুব রোগা হয়ে গেছিল, যেখানে স্যারের ছোটোবেলা চেহারা স্বাস্থ্য ভালো ছিল এই ঘটনা ঘটার আগে। তো তখন উনি সমস্ত কিছু করে ঠরে বললেন যে তোমার ছেলেকে আমি বিপদমুক্ত করে দিয়েছি এবং ওরা এরপরে যা করবে, মানে এরপরে ওর জন্য যা যা ক্ষতি করার চেষ্টা করবে সেগুলো কোনোটাই কিন্তু আর ওর গায়ে লাগবে না, ওকে মানে ওর এতটুকু তারা ক্ষতি করতে পারবে না। কিন্তু এই ছেলেটার যা মানে শরীরের মধ্যে রয়েছে সেই সমস্ত কিছুটা, মানে মানুষের তো মাথা থেকে কোমর পর্যন্ত বেশ কয়েকটা চক্র থাকে, তো সেই চক্রের মধ্যে মাথার উপরের দিকে যে চক্রটা থাকে সেইখানে নাকি মানে কিছু জিনিস আটকা পড়ে আছে, এবং সেইটা মানে নিজে থেকে যতদিন না যায় ততদিন পর্যন্ত কিন্তু ওইভাবে সেটাকে বার করা যাবে না, এবং সেটা যাতে শরীরে কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য বলেছে যে মানে আপনার ছেলেকে যতদিন না নিজে থেকে যাচ্ছে ওকে কিন্তু মাথা ঢেকে রাখতে হবে। সেটা মানে যতটা সম্ভব মাথা ঢেকে রাখা যায় ততটা সম্ভবই মাথা ঢেকে চলতে হবে, সেটা সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাত পর্যন্ত। শুধুমাত্র হয়তো স্নানের সময় কোনো কোনো দিন হয়তো মাথা ভিজিয়ে স্নান করলো ভালো করে, সেইটুকু সময় ছাড়া ও যদি মাথাটা ঢেকে রাখে তবেই কিন্তু ওর সারা শরীর ঠিক থাকে, কারণ ওই যে চক্রে একটা আটকে আছে সেটার জন্য কিন্তু ওনার মাঝে মধ্যে শরীরে মানে খুব শরীর খারাপ হতে পারে, ওর কোনো বড়সড় ক্ষতি হবে না কিন্তু শরীর খারাপ হলেও হতে পারে, সেটার জন্য ওকে মাথাটা ঢেকে রাখতে হবে। এইবারে বুঝতেই পারছেন যে সারা বছর মাথা ঢেকে রাখা এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয়, আর যেখানে গরম যথেষ্ট পড়ে সেখানে গরমকালটা তো খুবই কষ্টের। তো এইটাও বলল। এবার ওনার বাবা বলছে আচ্ছা যারা এত বড় একটা ক্ষতি করলো তাদের কি হবে, তাদের কি কোনো বিচার হবে না? তো তখন ওই যিনি আর কি ছিলেন ব্যক্তি তিনি বলছেন যে আমি আমার জাদু বলে এক্ষুনি যারা এই ক্ষতিটা করেছে তাদের আমি সর্বনাশ করে দিতে পারি, এক্ষুনি করে দিতে পারি, কিন্তু আমি এটা করব না। তার কারণ হচ্ছে যে তোমার তোমার উপরে, তোমার পরিবারের উপরে, তোমার ছেলের উপরে ভগবানের একটা আশীর্বাদ আছে। এবার যে ক্ষতিটা করেছে ভগবান কিন্তু তার জন্য তার পাপের যে প্রায়শ্চিত সেটার জন্য ক্ষেত্র অলরেডি প্রস্তুত করে রেখেছে। আমি শুধু একটা ছোট্ট কাজ করব, সেটা আমি বলবো না আমি কি করব, কিন্তু ওরা ওদের ফল পাওয়া শুরু হবে এবং স্বয়ং ভগবান, স্বয়ং মহেশ্বর তাদের আর কি শাস্তি দেবে। তো এই সমস্ত শুনে ওরা বাড়ি চলে আসে এবং বলে যে তোমার ছেলের আর কোনো ভয় নেই, শুধু ছেলের মাথাটা ঢেকে রাখো। সেই সময় থেকে ওনার ওই টুপি পরা শুরু হলো, এবং ওনাকে বলেছিল যে যেদিন ওটা নিজে থেকে আর কি চলে যাবে, সেই অরাটা মানে ওই উপরের চক্র থেকে যখন ওই জিনিসগুলো বেরিয়ে যাবে সেদিন কিন্তু মানে ও তার আগে ও স্বপ্নে স্বপ্নে দেখবে যে ওই জিনিসটা বেরিয়ে গেছে, এবং তখন ও নিজেই বুঝতে পারবে, ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তনও বুঝতে পারবে, এবং সেটা বলেছিল মোটামুটি ওই 36 থেকে 38 বছরের মধ্যেই ঘটনাটা ঘটবে, এটা যে কোনো দিন ঘটতে পারে। এবারে যে কোনো দিন ঘটতে পারে, তো সেই অপেক্ষা, তো তখন তো ওনার বয়স অনেকটাই কম, তো তখন থেকে ওনার ওরকমভাবে টুপি পরা শুরু হয়েছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই যে ব্যক্তি যিনি এই জাদু করতেন, বিভিন্ন ধরনের কালো জাদু বলুন বা এমনি এই সমস্ত জাদুবিদ্যা নিয়ে আর কি যিনি চর্চা করতেন, যার কাছে ওনারা গেছিলেন, তিনি তো বলেছেন যে আমি একটা ছোট্ট কাজ করব, সেটা উনি বলেননি যে উনি কী করবেন। অদ্ভুতভাবে যারা এই ক্ষতিটা করেছিল তাদের প্রথমে যেটা হলো সেটা হচ্ছে ব্যবসায় বিশাল ক্ষতি হলো, তাদেরও ব্যবসা ছিল, ব্যবসায় বিশাল ক্ষতি হলো, এবং তাদের শুধু ব্যবসায় ক্ষতি হয় তা নয়, ব্যবসায় ক্ষতি হওয়ার 2-3 মাসের মধ্যে তাদের যে ব্যবসায় জিনিসপত্র রাখার যে ঘর ছিল এবং সেখানে নাকি ক্যাশ বাক্সও ছিল, অদ্ভুতভাবে সেখানে আগুন লেগে যায় এবং সমস্ত কিছু একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাদের পরিবারের ভিতরে এত মানে কলহ সৃষ্টি হয়, তারপরে এত ওদের বাড়িতে ঝগড়া অশান্তি সব সময় লেগে থাকতো, মানে পরিবারে কোনো শান্তি বলে কোনো কিছু ছিল না। মানে দেখুন, যারা অন্যের ক্ষতি করে বা যারা অন্যকে অন্যের খারাপ থাকা চায়, সবসময় মনে প্রাণে অন্যের ক্ষতি চেয়ে বেড়ায়, আলটিমেটলি কিন্তু তাদের নিজেদেরও খুব একটা ভালো হয় না। আর স্যার তখন থেকে এরকমভাবে টুপি পরে থাকতেন, তো উনিও সেই বয়সটা আসার জন্য ওয়েট করছিলেন যে কখন সেই বয়সটা আসবে ওনার সেটা আর কি সেই টুপি পরা থেকে উনি মুক্তি পাবেন। তো তখন স্যার বলেন যে ছোটোবেলায় খুব অসুবিধে হতো, প্রথম প্রথম সবাই ওনাকে জিজ্ঞেস করতো স্কুলে কলেজে
যাই হোক, তো সেই সময় অনেক অনেক কষ্ট করে পার করতে হয়েছে। তারপরে এখন আর ওনার অতটা কষ্ট হয় না, পুরো অভ্যেস হয়ে গেছে। তো তখন অবধি স্যার পড়েছিলেন এবং এটাই ছিল সেই কারণ যার জন্য উনি এটা করতে বাধ্য হয়েছিলেন। তো এটা ছিল একটা ওর জীবনের অভিজ্ঞতা, একটা ঘটনা। কেমন লাগলো জানাবেন। এবারে চলে যাব সরাসরি আমরা আজকে দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটা প্রভাতই আপনাদের সামনে বলবে। তো প্রত্যেকে আপনারা ঘটনাটা শুনুন, আশা করছি খুব ভালো লাগবে। আর কেমন লাগছে এপিসোড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দেবেন। চলুন শুনে আসি আজকের দ্বিতীয় ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন এই গরমে? আশা করি সকলে ভালোই আছেন। আমি প্রভাতী। অনেক দিন পরে এলাম আপনাদের সাথে গল্প করব বলে। আমি আমার জীবনের, আমার আত্মীয় আছেন এক পিসি, ছোট পিসি, তার কাহিনী নিয়ে আপনাদের কাছে এসেছি। গল্পটা শুনে আশা করি আপনাদের ভালোই লাগবে। শুনুন। অনেক দিন আগে ছোট পিসির বিয়ে হয়েছিল বর্ধমানের আউশ গ্রামে। সেখানেও তার শ্বশুরবাড়ির অবস্থা যথেষ্ট ভালো ছিল। বাড়ি ঘর এবং গাছপালা সমেত ঘেরা সুন্দর একটা পাঁচিল দেওয়া বাড়ি, সেখানে খুব ভালোভাবেই পিসির দিন কাটছিল। হঠাৎ একদিন হলো কি, তার পিসির বাড়ি বড় হলে কী হবে, আত্মীয় স্বজনও তো প্রচুর ছিল। যেমন পিসির শ্বশুর মশাইরাই 3-4টে ভাই, তাদের আবার ছেলেদের বউরা, 2 ছেলের বউ, পিসি আর পিসির দেওর, এরা 2টো পিসির স্বামীরা 2টো ছেলে, 2 ভাই, এদের দুজনে 2 বউ, তার খুড়শ্বশুরের পিসির খুড়শ্বশুরের 2 ছেলের বউ। সে একদম ঘর জমজমাট। কিন্তু তাতে কি হতো, তাদের বাচ্চা কাচ্চা ছেলেপিলে নিয়ে বাড়িঘর সব সময় যেন মনে হতো যেন জায়গা নেই, খালি কলরব আর হইচই। এটা আবার আমার পিসির সহ্য হতো না। তাই পিসি রোজ পিসেমশাইকে বলতো, বাড়ি দেখো, আমি এখানে থাকবো না। পিসেমশাইকে প্রথম ভালোভাবেই বলতো। পিসেমশাই কী করবে, তিনি কাজে যেতেন, রাতের বেলা আসতেন, কথা শুনতেন, বলতেন যে দেখো এখানে কোনো অসুবিধা হওয়ার তো কথা নয়, আমাদের ঘরে আমরা আছি, বাকি সব ভাইরা যে যার মতন আছে, আমরা এক হাঁড়িতে খাচ্ছি, এটাই তো আমাদের ভালো লাগছে। কেন তুমি আলাদা শুধু থাকতে যাবে? এটা আমাদের পিতৃপুরুষদের বাড়ি ভিটে, আমরা এটা ছেড়ে কেন যাব? তাও পিসি বুঝতো না। সে রোজ প্রত্যেক দিন সকালে বিকেলে পিসেমশাইকে খুব বলতো। এরকম প্রথম বলতে এক পর্যায়ে শেষের দিকে বেশ ঝগড়া টাইপের হয়ে যেত। মানে পিসির দিক থেকেই খুব পিসি বকতো পিসেমশাইকে, হ্যাঁ বাড়ি করছে না, আমি এখানে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, এইসব নানান কথা বলতো। তাই একদিন পিসেমশাই ঠিক করলো, ঠিক আছে আমি এ বাড়ি থেকেই চলে যাব, তোমাকে আলাদা বাড়ি কিনে দিচ্ছি, সেখানেই যাব, দেখছি কোথায় বাড়ি পাওয়া যায়। তখন ওখান থেকে সোজা চলে গেল এক দালালের কাছে। ওখানে দালাল খুব ছিল, বললেই একবার অনেক ঘরবাড়ি দেখা বা কোনো কিছু প্রপার্টি কিনতে চাইলে সেই ব্যবসা করতো, এরকম লোকের কাছে গেল। গিয়ে তাদের বলল যে এরকম একটা বাড়ি দরকার, আমার স্টেশনের কাছাকাছি হলে ভালো হয়, খুব বেশি দূরে গ্রামে দেখে আমার খুব অসুবিধে হবে, আমার তো অফিস যেতে হয়। তখন বলল, দেখুন আমরা দেখব, হ্যাঁ সেরকম সুবিধে সুযোগ পেলে তবেই আপনাকে জানাবো। আপনি বলছেন এত কম দামে কোথায় পাবেন? হ্যাঁ 6 লাখ 7 লাখে বাড়ি হয় তখনকার বাজারে, গ্রামের মধ্যে জমি বাড়ি সমেত 6 লাখ 7 লাখ টাকা খুবই কম দাম। হ্যাঁ খুব, মানে মানুষ তখন বেশি ভাবতো ঠিকই, কিন্তু খুবই কম দাম। তাও বলছে যে এত কম দামে বাড়ি পাওয়া যায় না। তাও বলল যে ঠিক আছে দেখছি আমরা। এই বলে পিসেমশাই তো চলে এলেন। এবার বাড়ি দেখতে লোক তো খবর দিচ্ছে অনবরত যে এখানে একটা বাড়ি আছে, ওখানে একটা বাড়ি আছে, কিন্তু কোনো বাড়িই পছন্দ হচ্ছে না পিসেমশাইয়ের, আর পিসিরও না। তখন বলল আরেকটু দূরে, মানে পিসি চাইছে শ্বশুরবাড়ির কাছাকাছি যাতে না থাকে, যাতে কেউ গিয়ে ওর কাছে বিরক্ত না করে, মানে গেলেও বিরক্ত হয়। পিসির বাড়ির তো অনেক লোক, যেমন পিসিরই তো পিসি শাশুড়ি, পিসির আবার পিসি শাশুড়ি বাড়িতে থাকতেন, কোথায় যাবেন, বিধবা হয়ে গেছেন, তার ছেলে মেয়ে নেই, দেখার কেউ নেই, হ্যাঁ সহায় সম্বল নেই, তাই ও সেখানে থাকতেন। তাছাড়া আরও অনেকে থাকতেন, হ্যাঁ সেসব ওনার পছন্দ না, পাছে গিয়ে ওনাকে বিরক্ত করে। ওই জন্য পিসেমশাইকে বলে দিল না একটু দূরে দেখো। তখন সেই একটু দূরেই দেখতে গেল। তখন বুঁইচি গ্রাম ছাড়িয়ে
আর একটু ভেতরে গিয়ে সেখানে একটা বাড়ি পেল, কিন্তু সেই বাড়িটা মানে প্রচণ্ড নিরিবিলি জায়গায়। সেই বাড়িতে বেশ অনেকগুলো ঘর আছে, একতলা বাড়িটা, একতলা, অনেকগুলো ঘর আছে, তারপরে পায়খানা বাথরুম সবই ভালো। জলের ব্যবস্থা বলতে একটা কুয়ো রয়েছে, আর কুয়োর পাশে, কুয়োর সাথে যে কলটা ফিট করা আছে, কুয়োর জলই তুলে রান্না বান্না এইসব কলের সাহায্যে তুলে ওটার কাজ করা হয়, বাকি সব কাজ কুয়োর জলেই হয়। কুয়োর দড়ি বালতিও আছে, সবই আছে। তা এবার কি হবে, বাড়ির মালিককে খুঁজে বার করা হলো। বাড়ির মালিক আবার ওই বাড়িতে থাকেন না, বাড়িটা দেখানোর জন্য ওনার এক চাকর ছিল, সে এসে দেখিয়ে গেছে যে বাবু দেখেন এই এই এতগুলো ঘর আছে। 4খানা ঘর ছিল সেই ঘরে, সেই বাড়িতে 4খানা ঘর, একখানা ভেতরের এক রুমে একখানা বাথরুম রয়েছে, একটা কমন রুম রয়েছে, একটা কমন বাথরুম রয়েছে, সে অনেক কিছু রয়েছে। মোটামুটি খুবই ভালো পরিবেশ, কিন্তু বাইরে রয়েছে প্রচুর গাছপালায় ভরা বাড়িটা। তা অসুবিধে কিসের? পিসি বলল অসুবিধে কিসের, এতখানি জমি, বাড়িঘর, ক্রমে জিনিসের দাম বাড়বে, বাড়ির জমিরও দাম বাড়বে, তখন আমরা যা হোক একটা কিছু ভেবে চিনতে খানিকটা জমি না হয় বিক্রি করে দেবো, এইটাই কেন? পিসির জোড়াজড়িতে তখন পিসেমশাই একটা সুন্দর দিন দেখে বাড়িটা রেজিস্ট্রি করিয়ে নিল। যথারীতি রেজিস্ট্রি করিয়ে নিয়ে পিসির তো আর সহ্য হচ্ছে না, লোক লাগাও, লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাও। সেই পিসেমশাই আবার লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিল। তারপরে এবার বাড়িতে যাব বললেই তো যাওয়া যায় না, খালি বাড়ি, সেখানে খাট লাগবে, খাট, আলমারি, সংসার করবার জন্য যা কিছু লাগে, রান্নাঘরের জিনিসপত্র যা কিছু লাগে সবই তো কিনতে হবে, তবে তো সংসার হবে ওখানে। তাই পিসেমশাই বললো আর কটা দিন যাক, তারপরে আমি ব্যবস্থা করছি। এবার একদিন গিয়ে খুব সুন্দর করে ঝাড়পোছ করে সুন্দর করে ঘর পরিষ্কার করে দিয়ে এলো। ওমা, এবার একটু রং করতে হবে, তো একটু রং না করে তো নতুন বাড়িতে ঢোকা যায় না, উচিতও না। তাছাড়া শাকখোপের ব্যাপার থাকতে পারে, পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় অনেক সময় থেকে যায়, সেগুলো যদি রং করা হয় রঙের গন্ধে বেরিয়ে যায়, তখন আর পোকামাকড়গুলো থাকতে পারে না। তখন পিসেমশাই বলল দেখো এত তাড়াহুড়ো করো না, আমি সব দেখছি, কালকে তো সবে পরিষ্কার করানো হলো, এবার রং করার মিস্ত্রি সব যাক। তা বেশ ভালো কথা। এবার রং কিনে সমস্ত করে রং মিস্ত্রির সাথে যোগাযোগ করে কি রং হবে, কতটা রং লাগবে, সব কিনে কেটে সেই মিস্ত্রিকে নিয়ে পিসেমশাই চলে গেল সেই বাড়িতে। সেই বাড়ি দেখিয়ে দিল, নতুন বাড়ি, কিন্তু খুলে যেই দরজাটা খুলেছে দেখে কি যেরকম নোংরা বাড়িতে সেরকমই ছিল, অথচ নিজের চোখে লোক দিয়ে কাজ করিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে কিন্তু গেছে। বেশি দিন হয়নি, মাত্র 2 দিন মাঝখানে আসেনি। কেননা মিস্ত্রি খোঁজা, রং খোঁজা এসব করে কিনে কেটে আসতে 2 দিন লেট হয়েছে। তার মধ্যে আবার এত নোংরা আসে কোথা থেকে ভেবে পাচ্ছে না। তখন মিস্ত্রি বলল দেখুন আপনার এই বাড়ি আবার পরিষ্কার করুন, আপনি ভুল বুঝছেন, আমি কিন্তু পরিষ্কার করেছিলাম। বলে না না, পুরনো বাড়ি তো, হয়তো নোংরা ছিল ভেতরে, সেগুলো হয়তো কোনো কারণে উড়ে এসছে। বললো ঠিক আছে, আমি লোক ডেকে আবার পরিষ্কার করাচ্ছি। লোক ডেকে তাকে তাড়াহুড়ো করে টাকা দিয়ে পরিষ্কার করিয়ে নেওয়া হলো বাড়িটা। তারপরে মিস্ত্রি ঢুকে কোথায় কি করবে না করবে, রং করবে, সেগুলো আগে তো শুরু করবে, সেই জন্য ভেতরে ঢুকে দেয়ালগুলো দেখা শুরু করে দিল। বললো কাল থেকে কাজে আসবো বাবু, এই পেপার দিয়ে এইগুলো ঘষে ঘষে তুলতে হবে, আগের রঙগুলো ঘষে তুলতে হবে, আগের রঙ এখানে ড্যাম্প পড়ে পড়ে বাজে হয়ে আছে, সমস্ত ঘষে তুলে কাল থেকে বাড়িটা রং করার কাজ করব। ঠিক আছে, আমার কিন্তু 1 সপ্তাহের মধ্যে বাড়ি রং করে দিতে হবে। বলে আপনি বাবু নিশ্চিন্ত থাকুন, সব হয়ে যাবে। তারপরের দিন লোক এনে রং মিস্ত্রি নিজে করলো, রং মিস্ত্রির লোক এসে সেই বাড়ি ঘষা আরম্ভ করে দিল। আরম্ভ করার পর তারপরে এবার তো প্রথমে হোয়াইট ওয়াশ করবে, হোয়াইট ওয়াশ করা হয়ে গেছে, হোয়াইট ওয়াশ করে আবার 2 দিন রাখবে, রাখার পর তারপরে তো ওটা শুকোলে আবার করবে রংটা, ফাইনাল টাচ দিতে যাবে। এবার 2 দিন পরে আবার গেছে রং মিস্ত্রি নিয়ে পিসেমশাই সেই বাড়িতে, গিয়ে দেখে সেই দেয়ালে কিসের সব ছাপ পড়ে আছে। এদিকে পিসির তো খুব সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না এত দেরি হচ্ছে বলে।
আরে সময় দিতে হবে তো। তারপরে পিসি গিয়ে দেখে এলো, নিজের চোখে দেখে এলো, বলে তাই তো এরকম হয়েছে, নিশ্চয়ই রঙটা ভালো না, এইরকমই বললো পিসি। বলে আরে এটা রঙ না, এটা হোয়াইট ওয়াশ। যাই হোক, তারপরে আবার নতুন করে করা হলো। এইভাবে অনেক কাজই বাধা পড়তে 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 তবে গিয়ে বাড়িটা সুন্দর করে রঙ হলো। ভালো কথা, রঙ হলো। দু এক জায়গায় গ্রিল ক্ষয়ে গিয়েছিল, জং পড়ে ক্ষয়ে গিয়েছিল, সেই গ্রিল পাল্টে আবার সেইগুলো বসানো হলো। দরজাটার একদিক খারাপ ছিল, সেই দরজাটা পাল্টে নতুন দরজা বসানো হলো। এই রকম কাজ করে প্রায় 1 সপ্তাহ চলে গেল, 1 সপ্তাহের বেশি চলে গেল। এদিকে রান্নাঘরের জিনিস এবার রান্নাঘরে ফিট করতে হবে, সেখানে গ্যাস রাখার যে টেবিলটা হয় সেই টেবিল নেই, তার জন্য রাজমিস্ত্রি দরকার। একে তো ঘর রং করা হয়ে গেছে, এখন কি হবে, আবার রাজমিস্ত্রি ডেকে আবার ওইটা ইয়েটা স্ল্যাবটা লাগিয়ে নেওয়া হলো, সুন্দর করে গ্যাস রাখার ব্যবস্থা করা হলো, হ্যাঁ, কিছু ইন্টেরিয়র ডেকোরেটর করা হলো। তখনকার দিনে যেটুকু সম্ভব সেটুকু করা হলো। করে নিয়ে তারপরে একদিন শুভ দিন দেখে পিসিমশাই আর একজন ঠাকুরমশাই অনেক ফুল ফল এসব নিয়ে এলো। তারপরে সেখানে যা হোক নম করে পুজোটা হলো। হওয়ার পরেই সেই বাড়িতে সমস্ত জিনিস কিনবার জন্য পিসিমশাই আর পিসি বেরিয়ে গিয়ে রান্নাঘরের সমস্ত জিনিস কিনে আনলো বলতে হাঁড়ি কড়াই এসব তো আছেই, তার সাথে মশলা, চাল, ডাল, তেল, নুন সব কিছু কিনে নিয়ে এলো। আসার পর বেশ ভালো করে সেদিন একবারে একটু খিচুড়ি বসিয়ে দিল। পুজো হয়ে গেছে, খিচুড়ি বসিয়ে দিল, সেই খিচুড়ি খেয়েই রাতটা কাটলো। পরের দিন থেকে পিসেমশাই আর কত ছুটি নেবে, পরের দিন থেকে পিসেমশাই অফিসে যাওয়া শুরু করলো। পিসি তো হাঁপ ছেড়ে বাঁচলো, ওই অত বড় বাড়ি থেকে চলে আসতে পেরে খুব খুশি। একা ঘর, একা বাড়িতে, নিজে একা থাকবে, খুব মজা। তা যাই হোক, পিসি কী করলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লো দুপুরবেলায়। মানে পিসেমশাই তো বেরিয়ে গেছে অফিসে। এখন ভাবছে কিসের একটা আওয়াজ হলো দুপুরবেলা, আর কিসের আওয়াজ হবে, হয়তো গাছপালা থেকে কিছু পড়েছে, খুব পাতা এসব তো পড়ে, হয়তো পড়েছে, সেই জন্য বোধহয় মচমচ আওয়াজ হচ্ছে, এইসব মনে করলো। তা যাই হোক, দুপুরবেলা কেটে গেল। রাতের বেলা পিসেমশাই অফিস থেকে ফিরে এলো। হ্যাঁ, ফিরে আসার পর অনেক কিছু খাবার এনেছিল, বললো রান্না করতে হবে না, আজকে খাবার এনেছি, এই খাও। হ্যাঁ, তা সেই খাবার খাওয়া হলো, খেয়া দেওয়া করে ঘুমোলো। ওমা, রাতের বেলা ঘুম দেওয়ার পর দেখে কি, হঠাৎ দুজনের মাঝখানে একখানা বড় ছাগলের মতন কি একটা প্রাণী মরে পড়ে আছে। সেটা তো বুঝতে পারছে না, আধো অন্ধকারে ছোট্ট একটা ডিম লাইট জ্বালানো, কি করে বুঝবে? একটা কিছু পড়ে আছে ঠান্ডা বরফের মতো। হ্যাঁ, তাড়াতাড়ি আঁতকে উঠেছে পিসি। এটা কি করে উঠেছে। হ্যাঁ, এখন কী হবে? পিসেমশাই তো ঘুম এসে গেছে, সারাদিন খাটাখাটনি, সবে একটু ভালো করে ঘুমটা এসেছে, এই সময় যদি পিসি ওরকম গলা করে চেঁচায়, হ্যাঁ, সে চমকে উঠবে না? পিসেমশাই তো প্রচণ্ড চমকে উঠেছে, হাতের কাছে তাড়াতাড়ি তনপড়ি উঠে হাতের কাছে চশমাটা খুঁজছে। চশমাটা পড়ে গিয়ে একটা কাজ ভেঙে গেল। এবার কি হবে? ওই একটা কাজ পিসি তাড়াতাড়ি নেমে গিয়ে সেই ভাঙা চশমাটাই দিল একটা কাঁচে। কি দেখলো, কি বুঝলো কে জানে, বললো লাইটটা জ্বালাও। হ্যাঁ, পিসি তাড়াতাড়ি লাইটটা জ্বালালো, জ্বালিয়ে দেখে সত্যিই তো একটা ছাগল মরে পড়ে আছে। দুজনের মাঝখানে এসে উঠলো কোথা থেকে, এলোই বা কখন, মরলোই বা কী করে, মারলোই বা কে? এই নিয়ে দুজনে সারা রাত ঠকঠক করে কাঁপলো আর ভাবলো আর কাঁপলো। তাতে আবার দুবার জলও খাওয়া হলো। বুঝতে পারছে না, কাছে তো লোকও নেই যে তাকে ডেকে জিজ্ঞেস করবে। তখন দুজনে ঠিক করলো যে চলো আমরা বারান্দায় বসে তারপরে সারা রাতটা বাকি রাতটা কাটিয়ে দিই, তারপরে আমরা বেরোবো খুনি। আমরা বেরিয়ে লোককে ডেকে সব কিছু বলবো, এবং এই ছাগলটাকেও তো সরাতে হবে, কেন এরম হলো, কিসের জন্য এরম হলো বুঝতে হবে তো। পরের দিন সুন্দর, ওখানে তো সামনে কোনো বাড়ি নেই, অনেকটা দূরে বাড়ি। তখন তাদের সকালবেলা পিসেমশাই দুজনেই দৌড়েছে, কেননা পিসেমশাই খুঁজতে গেলে পিসি ভয় পাচ্ছে, আমি যাব না, আমি যে থাকবো না ঘরে, আমি তোমার সাথে যাব। বেশ চলো। তারপরে সেই দৌড়ে গিয়ে সেই অনেক দূরে ক্ষেত খামারে কাজ করছে দুটো লোক, আর একটা ঘরও রয়েছে সেখানে বাড়িতে, সেখান থেকে লোকদের ডেকে আনলো। হ্যাঁ, শিগগিরই দাদা আসুন,
আমার ঘরের অবস্থা একবার দেখে যান। কী হয়েছে কী হয়েছে বলতে বলতে তারা এলো। হ্যাঁ, গ্রামের লোকেদের তো এই ব্যবহারগুলো প্রচণ্ড ভালো, মানে ডাকলে সাথে সাথে যত কাজই থাকুক ফেলে রেখে ছুটতে ছুটতে আসবে, ছুটতে ছুটতে আসলো এবং এসে সমস্ত ঘটনা বলল আমার পিসেমশাই। হ্যাঁ, তখন শুনে বলল এইরকম এরকম তো হওয়ার কথা নয়। হ্যাঁ, আপনারা কবে এসেছেন? বললো আমরা তো এসেছি 16ই জুন তারিখে। তা বললো ও বুঝতে পেরেছি, এই বাড়িতে অনেক রকম কাণ্ড কারখানা হয় তো আমরা সেটা জানি। এই বাড়ি কেউ কেনে না, ওই জন্য এই বাড়ি সেই অবস্থায় পড়ে থাকে, যেরকম ছিল তেমনিভাবেই পড়ে থাকে, কারণ এর ভেতরে অনেক রহস্য আছে এই বাড়ির মধ্যে। যাই হোক, আমরা ফেলে দিচ্ছি, আপনারা ভয় পাবেন না। আপনারা যখন কিনেই ফেলেছেন বাড়িটা তখন সাবধানে থাকবেন, দরকার হলে আমাদের ডাকবেন। আমরা ওই যে দেখছেন 2টো বাড়ি রয়েছে, ওই 2টো বাড়ির মধ্যে থাকি। হ্যাঁ, যাই হোক, এইভাবে দিন কাটছে। খাবার রাখে, অর্ধেক খাবার থাকে না। যেমন বিশেষ করে মাছ রাখলে, মাছ মাংস রাখলে, কারণ বাড়ির পেছন দিকের যে পুকুরটা আছে সেই পুকুরটা থেকে একটা ছেলে এসে মাছ ধরে একটা পিসিদেরই ভাগে পড়েছে পুকুরটা, সে মাছ ধরে খানিক মাছ দিয়ে যায়, 4টি মাছ নিয়েও যায়। হ্যাঁ, ভালোই হলো, বিনা পয়সায় প্রচুর মাছ পায়, খায়, মাছ হয়, মাংস আনে, এরম করে মানে খুব খাওয়া দাওয়া হয়। এবার এরকম মাছ রেখে দিয়েছে, এত মাছ, তখন পিসিদের ঘরে ফ্রিজ নেই। হ্যাঁ, এত মাছ, এক ঝুড়ি মাছের মতো দুজনে আর কত খাবে, তাই ভাবলো খানিক মাছ রেখে দিই, কালকে আবার ওগুলো দিয়ে ঝোল করে খাওয়া যাবে। ভাজা মাছ খানিক রেখে দিয়েছে। এবার সেই ভাজা মাছ থেকে সকালবেলা উঠে দেখে কে জানি খেয়ে গেছে। ভাজা মাছ থেকে বেশ অনেক মাছ নেই। কিন্তু পিসি আর পিসেমশাইয়ের মাথায় হাত। পিসেমশাইকে বলছে, দেখো আমি এখানে অনেকগুলো মাছ রেখে দিয়েছিলাম ভেজে, যে কালকে রান্না করব। দেখো মাছ পড়ে আছে মাত্র 2টো, একটা মাছও নেই। তুমিও খাওনি, আমিও খাইনি, তাহলে কে খেলো? এই কে চিন্তাটা রয়ে গেল। ওই 2টো মাছ ফেলে দিল পিসি। বললো আর রান্না করে কাজ নেই, আমি ডাল ভাত আলু সেদ্ধ করে দিচ্ছি, ওই খেয়েও তুমি যাও, আমিও ওই খেয়েই থাকবো দুপুরে। এইভাবে সেই দিনটা গেল। হঠাৎ রাতের বেলা দেখে কি একটা হাত, একটা বড় হাত, মানে নখওয়ালা হাত মুখের কাছে জানলা দিয়ে এসছে। কি না, তারা চা বিস্কুট খাচ্ছে। সেই বিস্কুটটার জন্য, সেই বিস্কুটটা নেবে বলে পিসি তো ভয়ে খাটের মধ্যেই চা উল্টে দিয়েছে। পিসেমশাই চলকে ফেলেছে নিজেরই গায়ের ওপর চাটা। হ্যাঁ, আর বিস্কুট হাওয়া। ততক্ষণে বিস্কুট নেই, দুজনের একজনেরও বিস্কুট নেই, 2টো বিস্কুটই নিয়ে চলে গেছে ওই হাতটা। কিন্তু একটা জিনিস পিসিরা বলেছে যে তাদের কিন্তু কোনো হাঁচড় দেওয়া বা কামড়ে দেওয়া বা কিছু করেনি। হাঁচড়ে দেয় তো, অনেক সময় হাঁচড়ে দেয়, অনেক কিছু হতে পারতো, কিন্তু কিছু করেনি। এবার তো পিসির আর এখানে থাকতে চাইছে না, বলে তা বললে কী করে হবে। পিসেমশাই বলল, বাড়ি থেকে আমি অনেক কথা বলে এসেছি তারাও আমাদের বলেছে কোনো দিন এই বাড়িতে আসবি না, কোনো দিন তোরা এই বাড়ির ভাগ পাবি না। আজকে বাবা মা থাকতে তোরা যখন এরমভাবে চলে গেলি, কারোর কোনো অসুবিধে হচ্ছে না, তোদেরই খালি অসুবিধে হচ্ছে একই বাড়িতে সবাইকে নিয়ে থাকতে। চলে যাচ্ছিস, যা, কোনো দিন আসবি না। সেখানে আমি কি করে যাব তোমায় নিয়ে? আর আমার যে এতগুলো টাকা যে জলে গেল এই বাড়ি কিনে, সেইটারই বা কী হবে? এই নিয়ে দুজনে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। হ্যাঁ, পিসেমশাই পরিষ্কার বলে দিয়েছে যে এক কাপড়ে যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এত কথা বলেছি, এত কথা শুনেছি, ওই বাড়িতে আর ফিরে যাব না। এখানে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আমার শেষ কথা পিসেমশাই বলে দিল। এবার তো পিসি আর সত্যি ভয় পেয়ে গেছে যে তাহলে কি হবে। এরপর রাত কাটে তো দিন কাটতে চায় না, কেন দিনে তো পিসেমশাইকে যেতেই হবে অফিসে। রাতটা কোনো রকমে আলো জ্বালিয়ে শুয়ে থাকে, ঘুম তো আসেই না। মানে দিন রাত বিভীষিকা। তা সেই দিন লাস্ট যেদিন ধরা পড়বে ভূতটা, কীভাবে পড়লো সেটা জানলে না আপনারা অবাক হয়ে যাবেন। পিসিরা তখন তো রেডিও শুনতো প্রচুর সবাই। পিসিরা যে কোনো সময় একটা অনুরোধের আসর হচ্ছিল,
সেইটা শুনছিল। পিসেমশাই সেদিন পিসেমশাইয়ের ছিল ছুটির রাত, পিসেমশাইয়ের শনিবার ছুটি থাকতো, আর সেই দিন ছিল অমাবস্যার ঘুটঘুটে রাত। বাইরে কাছাকাছি তো ইলেকট্রিকের কোনো ব্যাপারই নেই, মানে বলতে গেলে পিসির বাড়িতেও ইলেকট্রিক নেই। তারা সবসময় হয় হ্যারিকেন নয় লম্পো এরম জ্বালিয়ে রাখতেন। ল্যাম্পের আলোতেও দেখতে পাওয়া যায় ভালো, আবার হ্যারিকেনের আলোতেও দেখতে পাওয়া যায়। সেই জ্বালিয়ে কোনো রকম হয়ে যেত। দুজনের সংসার, আর কিসে লাগে অত আলো। তারপরে সেদিন ছিল সন্ধেবেলা, দুজনে চা নিয়ে বসেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু ছুটির রাত, তাই জন্য ভেবেছিল একটু মাংস খাবো। তা যথারীতি একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে ডাকলো। ছেলেটা অনেক দূরেই থাকে, ছেলেটাকে বলা ছিল যে এরকম ছুটির দিনে মাঝে মধ্যে সন্ধেবেলা চলে আসবি, কিছু আনতে হলে একটু এনে দিবি, পয়সা দিয়ে দেবো। সেই ছেলেটা খোঁজ নিতে এসছে, দাদাবাবু কিছু কয়েন। সেটা তখন পিসেমশাই বললো, হ্যাঁ এসেছিস, শোন আমাকে একটা মুরগি এনে দে, অবশ্যই কাটা যেন হয়, আর একটু আলু তরি তরকারি এনে দে, এই নে টাকা। সে চলে গেল, এবার এনেও দিল। আনা হয়ে গেল। ছেলেটাকে বলেছিল, পিসি বলেছিল যে তুমি খেয়ে যেও। তখন সে বলেছিল, না না আমি খেতে পারবো না, বাড়িতে দিদি বসে আছে, তার বউ বসে আছে, তার জন্য খাবার নিয়ে সে খাবে না এখানে বলে সে চলে গেল। এবার এদিকে তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংস দিয়ে, দুজনে খেতে বসবে। পিসি বললো কি, যাও হাত পা ধুয়ে এসো, তোমায় খেতে দিই, খাবার বাড়ছি আমিও তাহলে একটু হাতটা ধুয়ে নিই, হাতটার মুখটা ধুয়ে নিই, বড্ড গরম করছে, আর মুখটা ধুয়ে দুজনে খেতে বসি। ওমা খেতে বসে আগে থালা দিয়েছে পিসেমশাইকে, খাবার দিতে গিয়ে দেখে না আছে ভাত, না আছে মাংস, একটু ঝোল গড়াগড়ি খাচ্ছে কড়াইয়ের নিচে, অথচ ঢাকা চাপা দেওয়া, ভাতের হাঁড়িও ঢাকা চাপা দেওয়া, মাংস তো ঢাকা ছিলই। তখন কি করবে? এখন তো কিছু করার নেই। দুজনে ভাবতে বসলো, তাহলে ব্যাপারটা কি হলো, এটা তো ঠিক না, না আর সহ্য করা যায় না, এবার যাই আমি গিয়ে কোনো ঠাকুর মশাইকে ধরি। গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির ছিল, মায়ের মন্দির, মা কালীর মন্দির, হ্যাঁ সেইখানে গিয়ে দেখা করব। তা কিন্তু তার জন্য তো আমাকে একটু সকাল সকাল বেরোতে হবে, তুমি থাকতে পারবে তো? পিসি বলছে আমিও যাব তোমার সাথে। বলে না না তা হয় না, আমি একা যাব, গিয়ে দৌড়ে চলে আসবো, যাকে বলে গিয়ে ওনাকে বলে একেবারে ওনাকে নিয়ে চলে আসবো, যাতে মন্দিরে কাজ করার আগে উনি আমার বাড়ির অবস্থাটা ঠিক করে দেয়। এই না বলে পিসেমশাই বললো, তাহলে আর খাওয়া তো হলো না, চলো হাত মুখ ধুয়ে বাসনটা ধুয়ে নাও, আর কি করবে, ধুয়ে নিয়ে শুয়ে পড়ো, কালকে সকালবেলা আমার উঠতে হবে, উঠে আগে ওনার বাড়ি যেতে হবে। এই না বলে দুজনে গেল। এবার পিসেমশাই বাথরুমে ঢুকেছে, ব্যাস বাথরুমে ঢুকেই আছে। পিসি ভেবেছে বোধহয় ঘরে আছে শুয়ে, পিসি নিজের মতন করে শুয়ে পড়েছে তো শুয়ে পড়েই ঘুমিয়ে পড়েছে। আসলে পিসি ভেবেছে কি, পিসেমশাই তো এক্ষুনি আসবো, তো বাড়িতেই আছে, হয়তো বাথরুম করছে, দেরি হচ্ছে, থাক আসুক, এবারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে দেখে পিসেমশাই নেই। কি হলো, ভয়ে পিসির হাত পা কাট। ওদিকে পিসেমশাইকে কে জানি বাইরে থেকে ছিকল দিয়ে দিয়েছে, তখন সিটকিনি ছিকল এরমই তো থাকতো, দিয়ে দিয়েছে, বন্ধ করে দেখেছে। পিসেমশাই ভেতরে কি করছে কে জানে, কোনো আওয়াজ নেই। পিসি গিয়ে ডাকলো, শুনছো কোথায়, কোনো আওয়াজ নেই। তারপরে অনেকক্ষণ পরে একটা ঘ্যাংরানোর আওয়াজ হলো, তখন পিসি বুঝলো যে এখানেই তাহলে পড়ে আছে। হ্যাঁ, তখন কি করবে হলো, আর এখন তো ভোর না হওয়া অবধি, তখন কিন্তু পিসির মনে একটু সাহস এসছে যে কিছু তো ব্যবস্থা করতেই হবে, ভোর না অবধি আমি এখানে বসে থাকি, ভোর হবে তারপরে আমি বেরিয়ে সোজা গ্রামে গিয়ে সবাইকে ডাকবো, যা হোক একটা উপায় বার করতে হবে। এদিকে রাতের বেলা তো, অত রাত তো, পিসিরও ওই বাথরুমের কাছে থাকতে থাকতে নিজেরও চোখ বুজে এসছে ঘুমেতে, একটু ঝিমিয়ে পড়েছে। হঠাৎ মনে হলো গলায় কে যেন নখ ফুটিয়ে ধরে আছে। ওরে বাপরে বাপ, চেয়ে দেখে একটা ললা গর্ত, চোখ, একটা সরু মতন গলা, সরু
হাতে কোনো মাংস নেই, দেহে কোনো মাংস নেই, হ্যাঁ, গলা চেপে ধরেছে। তখন উনি আর পিসি আর কাঁদতে পারছে না, কিছু বলতে পারছে না, হ্যাঁ, তারপরে কোথায় তলিয়ে গেল, অজ্ঞান হয়ে গেল সম্ভবত। এদিকে ভোর হতে না হতেই পিসেমশাইয়েরও জ্ঞান ফিরেছে ভেতর থেকে। সে তখন ডাকছে পিসিকে, পিসি তো আর শুনতে পাচ্ছে না, পিসি কেমন মরার মতো পড়ে আছে। তখন পিসেমশাই বলল, কি বাবা, আমি দরজাটা তাহলে খুলি কী করে? দরজাটা ভাঙতে হবে, ভাঙবার জন্যও তো একটা হাতে কিছু থাকা চাই না। তখন দেখা গেল পায়খানার পরিষ্কারের যে হাতলটা ছিল, যেটা দিয়ে পরিষ্কার করা হতো, ব্রাশের যে হাতলটা ছিল, সেই হাতলটা দিয়ে বেশ করে বাড়ি মারলো। বাড়ি মারতে মারতে হাতলও ভাঙলো, দরজার ছিটকিনিও খুলে গেল, দরজা খুলে গেল। বেরিয়ে দেখে পিসি মেঝেতে পড়ে আছে, গলায় লম্বা লম্বা নখের আঁচড়। যাই হোক, পিসেমশাই আর বসলো না পিসির সামনে, বললো, যা হচ্ছে হোক, আমি আগে যাই ঠাকুরমশাইয়ের ওখানে, যেতে সময় লাগবে, ভোর হয়ে আসছে। উনি সকালবেলা ঠাকুরদের ঘুম থেকে জাগিয়ে পুজো করেন, সকালবেলার অভিষেক হয়। তাই উনি গেল, গিয়ে সোজা ঠাকুরমশাইকে গিয়ে সব কথা বলল। সব কথা শোনার পর উনি বললো, ঠিক আছে বৎস, আমি যাব, কিন্তু আমার এক্ষুনি যেতে পারবো না, এখন মায়ের পুজো হবে, দুপুরবেলা মায়ের ভোগ হবে, সমস্ত কাজ শেষ করে আমি এই 2 থেকে 3টের মধ্যে চলে যাব। আর কিছু জিনিস তোমায় রেডি রাখতে হবে। কি কি জিনিস রেডি রাখতে হবে সেটা বলে দিল। পিসেমশাই সব রেডি রাখবে, আর বাকি জিনিস ঠাকুরমশাই নিয়ে আসবে। তারপরে ঠাকুরমশাই যথারীতি টাইমে এলো। পিসেমশাই যা বলেছিল, পিসেমশাই জোগাড় করে রেখেছিল। তখনও কিন্তু বলা বাহুল্য, তখনও কিন্তু আমার পিসির কিন্তু জ্ঞান ফেরেনি, তখনও সেইভাবেই বাথরুমের সামনে শুয়ে আছে। তা যাই হোক, তারপরে ঠাকুরমশাই এসে প্রথমে বললো, আমি বাড়িঘরগুলো ভালো করে দেখব। সমস্ত বাড়িঘর দেখলো, পিসির গায়ে একটা চাদর চাপা দিয়েছিল, পিসিকেও ভালো করে দেখলো, চোখের সমস্ত সিমটমসগুলো চোখ সরিয়ে সরিয়ে ভালো করে দেখলো, চোখের পাতা সরিয়ে সব দেখে টেকে পিসেমশাই বলছে, কি বুঝলেন ঠাকুরমশাই? তখন বলল, দেখুন, এই বাড়ি আপনি কতদিন হলো কিনেছেন? বলে, এই 2 মাস 13 দিন মতো। বললো, এই বাড়িটায় প্রচণ্ড পরিমাণে ভূতের উৎপাত। আপনার এই ওয়াইফকে তারাই আক্রমণ করেছিল, এবং আপনাকেও তারাই ঘরের মধ্যে, বাথরুম ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল। এখানে সাংঘাতিক 2 জন আত্মা আছে, সেই আত্মা 2 সবসময় বাজে কাজ করত। সেই বাজে লোকের, দুষ্ট লোকের আত্মা। এরা কখনো কারুর ভালো করেনি, খুব বাজে আত্মা। ওই জন্য এদের সাথে মরার পরেও এদের স্বর্গবাস হয়নি বা মুক্তি হয়নি। এরা মরেছেও খুব বাজেভাবে, লোকের ক্ষতি করতে গিয়ে নিজেরাই সেই ক্ষতিতে পা দিয়ে ফেলেছিল। তার ফলে তাদের এইভাবে মৃত্যু এসে দেখা দেয়। তারা মরে সেখানে শান্তি পায়নি। গাছের তলায় তাদের 2টো লাশ পাওয়া যায়। এই যে বড় গাছটা দেখছেন, আপনার ঘরের সাথে লাগোয়া যে কাঁঠাল গাছটা দেখছেন, এই গাছের তলায় একটা লাশ, আর একটা লাশ পড়ে আছে ওই আম গাছের নিচে। এবার সেই দুটোকে যদি সরানো যায়, এই 2 জনের আত্মাকে যদি সরানো যায়, আর এরা 2 জনে যখনই খারাপ কাজ করে সবসময় একসাথে করে। আপনার ঘরে গোপাল আছে দেখলাম, ওই জন্য আপনাদের ওপর বিরাট বড় আক্রমণটা হতে পারেনি। যে এই গোপালের কারণেই দেখলাম সব অনেক ভালো আছেন, নাহলে আপনি সুস্থ মাথায় আমাকে ডাকতে পারতেন না। এখানে 2 দিনও কেউ থাকতে পারবে না, সেখানে আপনার 2 মাস 13 দিন হয়ে গেছে। যাই হোক, এই জিনিস নিয়ে আপনি এই দালানে বসুন, মাটির মেঝে দালান। বললো, উনি যেভাবে আছে পড়ে থাক, মানে ওনার ওয়াইফ, আমার পিসি যেভাবে আছে পড়ে থাক, সেটাই ঠাকুরমশাই বললেন। হ্যাঁ, তারপরে হোম শুরু হলো, নানান রকম ক্রিয়াকলাপ শুরু হলো। হ্যাঁ, ক্রিয়াকলাপ শুরু হলো যাতে ভূতেরা বাইরে বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনা করে। তাই হলো। কিছুক্ষণ পরে চারদিক থেকে একটা বাজে আওয়াজ আসতে লাগলো, যেন মনে হচ্ছে কত শেয়াল চেঁচাচ্ছে, কত কিছু করছে। হ্যাঁ, তারপরে দেখা গেল সেখানে 2টো হাতের মতন এগিয়ে এলো। সেই হাতে কিছু না, শুধু পাতা আর কালো রঙের সুতো। হ্যাঁ, এইগুলো কেন বুঝতে পারছে না। বলে, আপনারা ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। হ্যাঁ,
এরাই এসছে আমার কাছে সাহায্য চাইতে, আমাদের মুক্তি দাও, এটাই বলতে। আমরা যা দোষ করেছি তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আমাদের মুক্তি দাও। তা মুক্তি ওদের হবে। এবার মুক্তি হতে হলে বাড়িটাকে আগে ছেড়ে ওদের চলে যেতে হবে, এবং ওদের মুক্তি হওয়ার জন্য ওদের জন্য শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। হ্যাঁ, তাতে কিন্তু প্রচুর খরচা হবে। তখন আমার পিসেমশাই বলছে, হোক, আপনি তাই শুরু করুন। তখন শ্রাদ্ধানুষ্ঠানের যা লাগে, হ্যাঁ, তখন সেই ছেলেটা তো প্রায়ই আসতো, যে মাছ টাছগুলো দিত মাঝে মধ্যেই আসতো। সেই দিন কী ভাগ্যিস ও চলে এসছে। বললো, বাবু কিছু করতে হবে আপনারে, বলেন। তখন বললো, হ্যাঁ, আমাকে এই জিনিসগুলো এনে দিতে হবে। হ্যাঁ, বললো, আমি এক্ষুনি এনে দিচ্ছি বলে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে গেল। ঝুড়িতে করে সমস্ত যা যা জিনিস চেয়েছিল শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত জিনিস এনে দিল। তারপরে ঠাকুরমশাই আর আমার পিসেমশাই দুজনে বসে শ্রাদ্ধাদি অনুষ্ঠান করলো, পিণ্ড দান করলো, মৎস্য দান করলো। এইসব করে সুন্দরভাবে শ্রাদ্ধানুষ্ঠান করে দিল। তখন বলল যে হ্যাঁ, এবার চলে যাব আমরা। প্রেতের কাছ থেকে এটাই শোনা গেল, একটা বানিয়ে একটা কেমন জানি শব্দ করে বলল, আমরা এবার এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনো দিন আসবো না, আমাদের মুক্তি হয়ে গেছে। বলে, যা তাহলে তোরা। তখন ওরা কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই দেখলো যে ওই বাড়ির আমার পিসির জ্ঞান ফিরে এসছে, কিন্তু ভীষণ দুর্বল, সারা দিন পড়ে আছে তো ওইখানটায়, ভীষণ দুর্বল, ঠান্ডা লেগে জ্বর হয়ে গেছে। হ্যাঁ, তখন পিসেমশাইকে বলছে, আমি কোথায়, আমি এরমভাবে পড়েই বা ছিলাম কেন? তখন পিসেমশাই আস্তে আস্তে সব ঘটনা বললো। তুমি স্নান সেরে নাও, নিয়ে ঠাকুরমশাই এইখানে পুজো করেছে, এই পুজোর প্রসাদ এইসব গ্রহণ করে চলো আমরা এবার ভালোভাবে থাকতে পারবো এই বাড়িতে। কেননা দুইজন প্রেতাত্মা আমাদের বাড়িতে ছিল, বহু বছর ধরে তাদের বাস ছিল। তাদের নিজেদের দোষে তারা মরে গিয়েছিল, অকাল মৃত্যু হয়েছিল, ওই গাছেরগুলোর গোড়ায় পড়েছিল তাদের বডি, সেই লাশ হয়ে তারা এখানে ভূত হয়েছিল। সেই ভূতেই আমাদের এই কাণ্ডটা করেছে আমাদের সাথে। তুমি এখন সম্পূর্ণ সুস্থ আছো, চলো আমরা যাই, ঠাকুরমশাইকে এগিয়ে দিই, ওনার কাজ হয়ে গেছে, উনিও চলে যাচ্ছেন, আমি এখানটা পরিষ্কার করে ফেলি। এই বলে ঠাকুরমশাই ওকে এগিয়ে দিলেন খানিকটা। এসে বউ, আমার পিসিও স্নান করে সমস্ত কাজ করে প্রসাদ খেলো, আর পিসেমশাই এদিকে সমস্ত শ্রাদ্ধাদির যা যা ছিল সব গুটিয়ে নিয়ে পুকুরের জলে ভাসিয়ে দিয়ে এলো। তা এরপরে আর কোনো দিন পিসেমশাইয়ের বাড়িতে কোনো ভূতের উপদ্রব হয়নি। ওরা এবার ভালোভাবে শান্তিতে বসবাস করতে লাগলো। আমরাও গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি, ভালো লেগেছে। খুব সুন্দর গ্রামখানি, খুব সুন্দর বাড়িখানা, বাড়ির বাগানের আম গাছ, সে আমে কি সুন্দর আম হয়, ছোট ছোট আমগুলো হয় কিন্তু খেতে খুব মিষ্টি, খুব ভালো লাগে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়, জাম গাছ আছে দুখানা, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। আমিও এই কথাগুলো আপনাদের বলে আমারও ভালো লাগছে। হ্যাঁ, নমস্কার, আসছি।